খাবি আর খাবি আর খাবি আঙ্গুল? এখন এখন সরাস কেন? এখন সরাস কেন? এখন সরাস কেন? হ্যাঁ, যখন আমি কোনো দরকারি কাজ করি তখন তোকে নিয়ে খাইতে থাকো, খাবার খাবার আসার পরেও তুমি খাইতে থাকো। এখন সরাস কেন? এখন সরাস কেন? নিজের মর্জি মতো হবে না, এখন থেকে আমার মর্জি মতো হবে। আমার এখন ইচ্ছা হয়েছে, তুই এখন আমার আঙ্গুল খাবি না, খা খা। হ্যাঁ, কোথাও যখন বেড়াতে যাব, আমি ঘুরতে যাব, তখন আমি সেজে গুজে উঠছে, তখনও তুই আমার আঙ্গুল চিবাইতে থাকিস, আবার আমাকে গিয়ে হাত ধুতে হয়। ও দেখো দেখছো দেখেছ, এখন নিজের ঘুম পাইছে, এখন ইচ্ছা করে না, না ইচ্ছা করে না, করে না। দেখ কেমন লাগে, দেখ। আর খাবি? আর খাবি আঙ্গুল? খাবি? ইচ্ছা করে না এখন, তিতা লাগছে, তিতা। অন্য সময় মিষ্টি লাগে, মিষ্টি। যখন আমি সেজে গুজে কোথাও বেরোবে দরকারের সময়, তখন তোমার 5খানা আঙ্গুল তোমার খাইতে হয়। আমার 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 হাতের সবকটা আঙ্গুল তুই খায়া খায়া আমার নখগুলিকে পুজোর সময় বাটুল করে দিয়েছিস। লজ্জা করে না? করে লজ্জা? করে করে লজ্জা করে? হ্যাঁ, পুজোর সময় আমি বাইটটা বাইটটা নখ নিয়ে, লোকে লম্বা লম্বা নখ নিয়ে করেছে, নিজের নখ থাকা সত্ত্বেও আবার নখ মানুষ কিনেছে। আর তুই কি করেছিস? আমার নখগুলিকে বাটুল বাটুল করে দিয়ে, যেমনি পায়ের নখ তেমনি হাতের নখ তুই বাটুল বাটুল করে দিয়েছিস। তোর লজ্জা নেই, শরম নেই। তার মধ্যে একটা ভ্যাটকা নীল পালিশ পরে আমি ঘুরেছি। কেন রে? কেন? আঙুল দিয়ে থাক এখন। কুতু কুতু মুখ, তার মধ্যে পুতু পুতু কুচু। লজ্জা করে তোর? আছে লজ্জা শরম? তোর যদি লজ্জা শরম থাকতো তুই এরকম হতিস না। করে লজ্জা? করে না, করে না। আমি জানি তোর মধ্যে নেই সেই লজ্জা শরমটা, আমি জানি, সব জানি, এভরিথিং এভরিথিং আমি জানি, এভরিথিং এভরিথিং। মনা, এমনিতে হয়ে রয়েছো আগলা ব্যাঙের মতো, এই যে ব্যাঙ্গার মতো হয়ে রয়েছো। মনা, এখানে পুষু পুষু আছে, এখানে কুটু কুটু একটাও ডিম নাই কিন্তু পেটে। টিকটিকি ডিম পায়রা, সেই ডিমে ছানা হয়ে, সে ডিম ছানা বড় হয়ে গেছে, প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেছে। তোমার কিন্তু এখনো পেট থেকে একটা ডিমা বের হয়নি। মনা, এসব কিন্তু ভালো না। এই যে খাচ্ছ দাচ্ছ, পেটের মধ্যে মাংকু, ঠ্যাং উঠায় রাখবে না, খারাপ দেখায়। কে কে কি বলেছে তোমাকে? কে কি বলেছে তোমাকে? কে কি বলেছে তোমাকে? দেখো কালাম দাদা এসে গেছে। কালাম দাদা দেখো, আমরা না ভীষণ করে দিদি যখন পূজায় ঘুরতে যেত, তখন আমি দিদির হাতগুলি খেয়ে নিতাম। হ্যাঁ, খেয়ে নিতাম। দিদির পুজোর সময় সবকটা নখ খায় আমি ছোট বাটুল বাটুল শ্যামলা সাটুল করে দিছিলাম। এখন দিদি আমার মুখের মধ্যে জোর করে হাত ঢুকাইতেছে। কেন? আমি পূজার সময় ওর দিদির আঙ্গুলগুলি খাইয়া থুইতাম, তার জন্য। দেখো কালাম দাদা আইসা বসি। বেবি তুমি কেমন আছো? আমার বেবি রে দেখো, আমার ছোট বোন। এটা তোমার ছোট বোন, এটা আমার ছোট বোন, এটা তোমারও ছোট বোন। আমরা এখন এরকম করতে আসি আমরা, এরকম এরকম আমরা করতাসি, এরুম করতাসি। ওর নিজের ইচ্ছায় চলবে না, সব আমার সাথে চলবে না। বেবি তুমি কেমন আছো? এটা বলছে বেবি তুমি কেমন আছো? বলো দাদা ভালো আছি। পূজার কয়দিন একটু নিশ্চিন্তে ছিলাম, এখন দিদিটা বাইরে নাই ঘুরতে বিকেল বেলা, এখন আমার জানটা বাইর করে দিতাছে এই দিদি। আর আগে যখন রোজ পুজোর সময় বেরোতো আমার মনটা খারাপ হইয়া যাইতো। এই যে এখন বাইরবে আমাকে রাখা, আমার একা একা লাগে। আর এখন দিদি থাকলে বুঝতে পারতেছি কি ঝামেলা, পালায় পালায় যাইতে হয়। এখানে
বসেন, কথা আছে, কথা আছে অনেক, অনেক সালিশি আছে, অনেক করছো তুমি, তুমি যা করছো সের একদিন কি আমার একদিন, তোমার অনেক কথা তোমার নামে আছে। তুমি পূজার কয়দিন ভালোই জ্বালাইতাছো, তোমাকে আমি পটলা বানাইছি, তোমাকে আমি ছোটবেলায় মুড়ি খাওয়া শিখাইছি, ভাটু খাওয়া শিখাইছি, মাসু খাওয়া তোমার মা কিচ্ছু শেখায়নি, আমি তোমাকে শিখিয়েছি, তোমার মুখের সামনে মুখ এনে চিবানো শিখিয়েছি। কভার ফটোটা কিন্তু দারুণ হয়েছে। আমার কভার ফটো কোনটা গো? কি দিয়েছি? ঠাকুরের ফটো তো। ডিপিটা বলো সুন্দর হয়েছে, কে বানিয়ে দিয়েছে সেটা তো দেখতে হবে। দেখো চলে যায়, কি চালাক, নিজের বুঝ, পাগলেও বোঝে, আর আমার বেড়াল বুঝবে না। এটা হচ্ছে বেড়াল, চন্দ্র বেড়াল, যান এখান দিয়ে নাই মা, কই পাজির পা ঝাড়া। আসেন, ইন্দুর ধরতে গেছে। ইন্দুর, জানো আমাদের বাড়িতে না একটা আরশোলা দেখেছি একদিন, হঠাৎ করে দেখি কি একটা আরশোলা। সে ঠিক আছে, সে আরশোলা সবার বাড়িতেই থাকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আরশোলাটা সারা গা পুরো সাদা। আরশোলাটা যে একটা কেমন রং হয় না, নসি নসি কালারের হবে, মানে ওদের যে ব্রাউন কালারটা হয়। হ্যাঁ, আমার প্রচণ্ড নেটওয়ার্ক সমস্যা, হয়তো মোবাইলেরও সমস্যা। এই মোবাইলটা নিয়ে যে আমি পুজোতে কী করে কাটালাম একমাত্র আমিই জানি। এই হাতটা ধোবো, তোমরা ভেবো না যে এই হাতটা মুখে টুকে লাগাচ্ছি, হাতটা ধোবো। তারপরে ঠেলে ঠেলে মোবাইলটাকে কাজে লাগিয়েছি। তো সেই আসলটা না একদম সাদা ধবধবে, মানে ভেতর আমার মনে হয় উপরে ওর গায়ের মধ্যে ও যে কিউটিকলটা যে ওদের যে থাকে সেটা ওদের রং হয়নি, বা কিছু ভাবে তো ওদের রংটা আসে গায়ে, আমি ঠিক বলতে পারবো না কিভাবে আসে। ও বোধহয় অসুস্থ বাচ্চাই হবে, মানে অসুস্থ আরশোলা, যার জন্য যেমন অনেক মানুষ শিশু একেবারে ধবধবে, বিদেশি ছাড়া মানুষ শিশু ধবধবে সাদা হয়ে জন্মায় না, চোখের পাতা সাদা, পাপড়ি সাদা, চুল সাদা, মেলানিনটা থাকে না, ওরও বোধহয় সেরকম, ওদের যে বর্ণটা বোধহয় আসেনি ওর গায়ে, কারণ কিন্তু হাঁটছে চলছে উঠছে পুরো সাদা। আবার ব্যতিক্রমী কালার আছে কিনা, যেমন সাদা কাকও আমি শুনেছি আছে, তো সেটা না আমাদের বাথরুমের মধ্যে ছিল, বুঝেছো তো। আমি তো খুব একটা দৌড়াঝাপ করতে পারতো না, এইটুকুনি। তো একদিন মা দেখেছে, মা বলে কি শোনা দেখ, আমি সেটা তোমাকে দেখানোর জন্য আমি বাথরুম থেকে বাইরে রেখেছি। হ্যাঁ, তাও আমার ওর পাল্লায় পড়েনি, ছিল না, ও মানে আমার মনে বেড়াল ছিল না বলেই রেখেছি। সেদিকে কি একটা ডেড বডি, আমি ভাবলাম কি না ও মারেনি, আমাদের ও মারেনি, ও মানে কারণ ওকে নিয়ে আমি কখনো এটাকে নিয়ে খেলতেও দেখিনি, ও মারেনি, কারণ ও যে কোনো আরশোলা পেলে বাইরে নিয়ে আসে, তারপরে খেলে, তারপরে যা হয় ওটা ইন্তকাল। তো এটা মানে আমার তারপরেই আমি বুঝলাম যে এটা মানে একটু অসুস্থ আরশোলা থাকে না, অনেক সময় রুগ্ন বাচ্চা হেনা তেনা ওর, কারণ আমার যত সন্দেহ ওদের যে গায়ের নস্যি কালারটা আরশোলার, এটা ওদের ওর কোনো একটা প্রোটেকশান দেয়, বা এই নস্যি কালারটা হওয়া মানে আরশোলাটা পোশাক বলছি, মানে ওর বডির যে টেক্সচারটা, মানে বডির যে সেটা কিউটিকলটা, মানে ওর যে পাখনা বলো, তারপরে ওর বডির যে ওটা বোধহয় ওটা পরিপক্ত হওয়ার লক্ষণ হচ্ছে ওটা ব্রাউন কালার হয়ে যাওয়া, ওই যে নস্যি কালার হয়ে যাওয়া। আর সাদাটা হয়ে যাওয়ার লক্ষণ মানে হচ্ছে ওর স্কিনটা, ওর ওই যে ওপরের যে আচ্ছাদনটা পরিপক্ক না, ওটার মধ্যেই অসুস্থতাটা রয়েছে আমার যতদূর মনে হয়। আর এই আরশোলাটার সেইটা, ওটা পরিপক্ক হয়নি, বুঝতে পেরেছো তো, যার জন্যে ও তাড়াতাড়ি মরে গেল। পুরো সাদা, এই আবার হয় নাকি কখনো একেবারে, আবার আমি কনফার্ম হয়েছে এটা আরশোলা কিনা। হ্যাঁ, তো কি হয়েছে, একটা মানুষ থাকলে তো থাকে না মানুষের একজন, সেটা তারপরে না আবার সেই দেখো আবার শুয়েছে, এত কিছুর পরেও আবার শুয়েছে, ঠিক আছে। মানে কোন দিকে যাই আমি, ওই আরশোলাটার কথা মনে পড়লো যে সাদা আরশোলা একদম। আবার আমি গুগল ঘাটছিলাম, নেটওয়ার্ক মানে ইউটিউব যে সাদা আরশোলা দেখা যায় কিনা, লিখলাম তো সাদা আরশোলা, কোনো হোয়াইট আরশোলা ইংরেজি কি, ককরোচ,
হোয়াইট ককরোচ লিখতে হবে, তাহলে যদি দেখা যায় তাহলে বুঝতে পারবো যে ও একটা ব্যতিক্রমী আরশোলা ছিল, এটা হতে পারে। তো মরে গেল নিজের থেকে। ও কিন্তু খুব একটা বেরোতো না। একদিন দেখলাম, মাকে দেখালাম, তারপরে দেখলাম তারপরের দিনই না, বেশ কয়েকদিন বাদে, ধরো সপ্তাহখানেক বাদে দেখলাম বাড়িও নি, ওইও হয়নি। আর যেদিন প্রথম দেখেছি সেদিন কিন্তু ওকে তুত্তুর তুত্তুর করতেও দেখিনি। তখনই বুঝলাম যে ওর যে ছোটো বাচ্চাগুলো যেমন তুত্তুর তুত্তুর করে, মানে ছোটাছুটি করে অযথা, ও কিন্তু করেনি। তখনই আমি বুঝলাম যে একটু অসুস্থ বাচ্চাই হবে, মানে অসুস্থ আসলো, হয়তো বাড়েনি, কমেনি, কিছু একটা জন্ম থেকে অসুস্থতা থাকে না অনেকে, সেরকম মানে পরিণত হয়নি। তখনই বুঝলাম দেখো ওদের মধ্যেও এখন কীরকম হচ্ছে না, পশু পাখিগুলিও কেমন অপুষ্ট হয়ে যাচ্ছে। কী অবস্থা, কী অবস্থা। থ্যাংক ইউ। এই তোমাদের ওখানে বৃষ্টি বাদলা কীরকম? আমাদের এখানে তো বৃষ্টি, নর্থ বেঙ্গলে ভীষণ জল, মানে কী জানি বলে, বন্যা, ফ্লাড হচ্ছে, ভীষণ বন্যা হচ্ছে। আমারও বেশ ঠান্ডা ঠান্ডা কালটা আসছে, ভালোই। লক্ষ্মী পুজো গতকাল গেল, কিন্তু আজকে বাজারে গেছি, সে লক্ষ্মী নেই। আর কি জিনিসের দাম গো! তোমাদের ওখানেও নিশ্চয়ই দাম। তার মধ্যে তো আমরা অনেক কিছু খাই না, মানে আমার অ্যালার্জি, মায়ের অনেক কিছু খাওয়া বারণ, অসুস্থতা জনিত, ওটা অনেকেরই বারণ। তোমাদের ওইখানেও দেখবে যে সুগারের রুগী, এদের মাটির নিচের জিনিস খাওয়া বারণ থাকে। সেটা তো সব দেশেই একই। তো এই উঠেছে সে কচু টচু এইসব, বুঝেছে তো, কিন্তু আমার মা খাবেও না। তারপরে সে কি অবস্থা, খুব কষ্ট হয়েছে। তেমনি ওদের খাবার আনতেও কষ্ট হয়েছে, যেমন মানে আমিষ যে আনবো, ওরা যে আমিষ খায়, তাতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। আর আমি দোকানের ফুড খাওয়াই না, কারণ ওটাতে নেশা হয়ে যায়, ওদের কিডনি ড্যামেজ হয়ে যায়। আমি হোম কুকড খাবার আমি খুব পছন্দ করি, বুঝেছো তো। আর ওদের খাওয়াটা তো কিছুই না, শুধু সিদ্ধ খায় ওরা, ওরা তো কিছু না, ওরা জলে সিদ্ধ খায়, নুনও দিতে হয় না, হলুদও দিতে হয় না। তো জল তো ঠাকুরের কৃপায় আমাদের এই গ্রাম বাংলার দেশে, ভারতবর্ষ বলো, বাংলাদেশ বলো, মানে আমাদের এশিয়ানে তো আর যাই হোক জলের, মানে একটু সেদ্ধ করা, পশু পাখির খাদ্য সেদ্ধ করার মতো জলের অভাব তো ঈশ্বর দেন রে, সেটুকুনি জল আছে। হ্যাঁ, আর এবার আমিষটা এনে দেয়। ওরা যদি একটুখানি নিরামিষাশী হয়ে যেত না, কিন্তু ওদের যার শরীর যেরকম, ওরা নিরামিষাশী হবে কী করে? তাহলে বাস্তুতন্ত্র থাকবে কী করে? ভগবান যে ইকোসিস্টেমটা তৈরি করেছে, হবে কী করে? তাহলে তো অসুবিধা হয়ে যাবে। ওদের শরীর পুরো অ্যানিমেল প্রোটিনে চলে। তবে এখন কুমড়ো এইসব খায়, তাই আমাদের তো একদম ভাত, রুটি, মুড়ি কিচ্ছু খায় না এখন। আগেরগুলো কি সুন্দর খেত, একটু বেশি করে মেখে দিতাম, গপ গপ করে খেতে। আর ও শুধু সলিড খুঁটে খুঁটে ওই আমিষটা খেয়ে চলে যাবে যদি কিছুর সাথে মেখে দিই। আর এর জন্য আর শুধু শুধু আর কোনো কিছুর সাথে মাখি না, পুরো মানে সলিড আমিষটাই দিয়ে দিই। তাতে অবশ্য ঠিকই থাকে, ওর টয়লেট ফয়লেট কোনো কিছুতে সমস্যা নেই, শরীর পিটানো আছে। মানে দুখানাগুলোর সাথে একা মারামারি করে চলে আসে, মানে বয়স্কগুলোর সাথে ও এত পারে মারামারি করতে। মানে ওর মারামারির জন্য কুকুর ফুকুর সব দৌড়, একেবারে এত মারামারি করে। এই এটা বেটা না মেয়ে, মানে মেয়ে বেড়াল, কিন্তু হয়ে গেছে একদম মানে ক্যারাটে মেয়ে। আমি তো বলি ক্যারাটে মেয়ে হয়েছে এখন বেড়ালটা, ভালো আমার মতোই মারতে হয়েছে। ভেবেছো কি অবস্থা দেশে? এই চলছে। পুজোর ছুটি চলে গেল, আবার দেওয়ালি আসতে দেরি আছে। এখন আবার কাজ বাজ, ট্রেন সব চলা শুরু হয়ে গেছে। তখনও চলছে, মানে মানুষের যাতায়াত আবার আগের মতো, পিঠে ব্যাগ নিয়ে দৌড়, 7টার মধ্যে ট্রেন ধরবে, চক্র রেলটা ধরবে, দৌড়াচ্ছে। বাবা, ভাগ্যিস এইসব কাজ বাজের থেকে দূরে চলে গেছি, অনেক বেঁচেছি বাবা। আগে কম করেছি বাবা, 1-2 বছর না করলেও। কলেজ লাইফ থেকে শুরু হয়েছে দৌড়াদৌড়ি করা, ভাবো তো, কলেজ লাইফ থেকে। হ্যাঁ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি করেছি, তারপরে বিশেষদের সাথে গিয়ে স্যার ম্যাডামদের সাথে, স্যারেদের সাথে থেকে মানে এখান থেকে গিয়ে ওনাদের চেম্বারে অ্যাটেন্ড করে কত দূর
দূরত্বতে শেষ করে দিয়েছে আমাকে। আমার মানে জীবিকায় আমার কষ্ট হয়নি, আমার দূরত্ব। মানে পরের দিন সকালে যখন রাতে যখন বাড়ি ফিরতাম, রাতে বাড়ি ফেরার পরে না শরীরটা ছেড়ে দিত, তখন রাতে ঘুমাতাম এই যেত, ওটাই আমার যেতে ইচ্ছা করতো না। নাহলে আমার কাজের ওখানে আমার কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা নেই। তো স্যারেরা বলে এইভাবে যাতায়াত করে কাজ হয় না, আমরা রাউন্ড দিয়ে ফিরবো, তারপর আমরা একটু চা খাবো, আমাদের মুড অফ থাকবে, স্বাভাবিক। রাউন্ড দেওয়া কম, এতগুলি পেশেন্ট পার্টির মুড ফুড অফ থাকবে। আর শিক্ষার জগতে যদি ব্যাগ তুলে তোমার ট্রেনের টাইম হয় তাহলে হবে না, আইদার তুমি এখানে থেকে করো নাহলে কাজ ছেড়ে দাও, স্বাভাবিক। মানে কিন্তু তখন স্যারের বলে এই ফিল্ডটালে ছেড়ে দাও, কারণ এইভাবে হয় না কখনো কাজ। আর তোমাদের আসা যাওয়া করবে, এগুলো তো একটা দুশ্চিন্তার ব্যাপার। শরীরটা থাকতো না, বাবা নিয়ে আসতে যেত, বাবার আর কাজ। তারপরে আমি বাবা কলকাতায় ওইভাবে করা যায় না, করেছি বলে দেখো কোথায় গিয়ে পৌঁছেছিলাম একা একা। মানে 2 টাকা বাঁচাতে মানে নিজের শরীরের 98% একেবারে মানে হয়তো ডাক্তার বলে এত জার্নি করা ঠিক হয়নি। আর শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়, সেটা বুঝলাম। তার জন্য কি আমি কুস্তি করবো নাকি? কুস্তি করতে গেছি, আমার তো একটা লক্ষ্য নিয়ে গেছি যে আমি ফিল্ডে কাজটা করব। ফিল্ডে কাজ করার আগে কিন্তু যদি আমি কুস্তি করে ট্রেনে বাসে আমার ওখানেই যদি এনার্জি লস করে দিলাম, তাহলে আমি কাজটা করবো কি? তাহলে কাজটা অর্থোপেডিক নিয়ে তুমি আমার একটুখানি ইউটিউবটা দেখো, ইউটিউবের ভিডিওগুলি দেখো, শর্ট না ভিডিওগুলি দেখো, বড় ভিডিও, শর্টগুলি দেখো কোন করে। ইউটিউবের একটু বড় ভিডিওগুলি দেখতে পারো না, যদি নাই বা দেখো তুমি চালিয়ে তো রাখতে পারো একটুখানি। আমার একদম মানে কি জানি না, একদম ইসে ওঠেনি, ওয়াচ টাইম ওঠেনি। করো না তুমি, তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলি যে আছে বলবে কি, তাদের সবার মোবাইলে আমার ইউটিউবের বড় ভিডিও যেগুলি, শর্ট না, ছোট্ট না, বড় ভিডিওটা চালিয়ে যে যাবে। আমি ভাতও খাবো না, ঠান্ডা কিচ্ছু খাবো না, ঠান্ডা লেগে যাবে, সবই গরম করেই খেতে হবে। গ্যাস শেষ, লাগিয়ে দেবো কোন এখন রাত করে, রাতে আমি করবো না, কি করবি? তাহলে মুড়ি দিয়ে খাবো। এই করলাম টুরলাম, তারপর গ্যাস ফুরিয়ে গেছে, বললাম লাগিয়ে দিই মাকে। মা বলে না, এত ভয় পায় বাবা, রাত্রেবেলাই সব না করতে, ওই সব কিছুতে আছে, আমাকে তো আর গায়ে থাকতে পারি না, ওই দেখে নেবে, এগুলি আমার খেতে ইচ্ছা করছে না। একজন প্রবলেমেটিক বাড়িতে থাকা হলে সব একদম একরকম হলে না হয়, তোমার রাগ ঝাড় সব ওখানে, মানে একটা প্রবলেম করবে তাহলে তার তুষ্টি করে দিয়ে তোমার ভিতরে যা রাগ বিভিন্ন কারণে জমেছে তার ওপর দিয়ে, তার গোষ্ঠীর ওপর দিয়ে চালিয়ে দিয়ে তুমি শরীর ঝরঝরে হয়ে যেতে পারবে, বুঝতে পারবে তো? হ্যাঁ, চার্জ হচ্ছে, বুঝতে পেরেছো? একদম থাকা ভালো সবসময়। হ্যাঁ থাক, আমি যখন উঠবো তখন তাকে কিলিয়ে পিটিয়ে লাফিয়ে চলা যায়, জানো তো? একজন প্রবলেমেটিক থাকা বলা, সেটা যদি হয় বড় আর গার্জিয়ান, তাহলে তো তার উপরে দোষ ঘেঁটিতে সব চাপিয়ে দিয়ে কেউ করে বেশ নিজের শরীর ঝরঝরে হয়ে যায়। মানুষের ভিতরে তো একটা রাগ গোসা সবসময় জমে থাকে। ধরো রাস্তা দিয়ে এসেছো, রাগটা ঝাপটা ওখানে অর্ধেক করেছো, বাকি অর্ধেকটা তুমি ফেলবে কোথায়? তখন ঘরের মধ্যে যদি শয়তান প্রবলেমেটিকটা থাকবে, সমস্যাটায় বিরক্তিকরটা ওইটার উপর করা যায়। আমি সবসময় মনে করি একদম মসৃণ জীবন একদম ভালো না, একদম মসৃণ জীবন ভালো না। দেখবে যে যারা ছোট থেকে খুব সাপোর্টিভ পরিবেশে বড় হয়েছে, সবসময় বাবা কাকা মা এরা সব বাঁচিয়ে রেখেছে বাচ্চাটাকে, সবার থেকে সরিয়ে রেখেছে, কোনো কিছু ফেস করতে হয়নি। ধরো কাকাদের পলিটিক্স, মামাদের পলিটিক্স, মাসিদের পলিটিক্স, কুটনামি হেনা তেনার থেকে স্কুল কলেজ সব কিছুতে মা বাবা এগিয়ে গিয়ে তাকে সবসময় রক্ষা করে চলেছে। ছেলে মেয়ে কোনো জায়গায় ধাক্কা খায়নি, আঘাত পায়নি, কিছু হয়নি জীবনে। দেখবে তারা ইন দ্য লং রান বড় হয়ে চলতে পারে না।
কোনো না কোনো জায়গায় তো তাকে সেট হতে হবে। সে তার নিজের শ্বশুর বাড়ি বলো, স্কুল কলেজ বলো, হোস্টেল বলো, সেখানে থেকে ওরা চলতে পারবে না। সবসময় পেছনে পেছনে মা বাপকে রাখতেই হবে, কেননা মা বাপ ওকে সব কিছুর থেকে রক্ষা করছে। মানে ঘরোয়া কুটনামি কোনো কিছুতে মা বাপ সবসময় এগিয়ে ঝাঁপায়া করে আমারটা ভালো সব কিছু ম্যানেজ করছে, যার জন্য ওরা চলতে পারে না। আর যারা একা একা চলেছে, ধাক্কা গুঁতো খেয়ে আছাড় খেয়ে পড়েছে, তারা দিকে হাঁটতে পারে না। আছাড় খেলে সাইকেল শেখা হয়, হাবুডুবু খেলে সাঁতার শেখা যায়। যাদের বাবা মা তোলা সে গরিব হোক বড় লোক হোক, কিন্তু সবসময় রক্ষা করে তোলা করে রেখেছে, সব কিছুর থেকে নিজেরা সেফটি দিয়ে রেখেছে। কেউ কিছু হলে নিজেরাই কোমর বেঁধে গেছে, বা নিজেরাই কলকাঠি নাড়িয়ে নিজের ক্যান্ডিডেটকে সেফ সাইডে রেখেছে। দিনে কালে দাঁড়াতে পারে না, পেটে হাঁটতে পারে। আর আমরা তো হাবুডুবু খেয়ে বড় হয়েছি, আছাড় খেয়েছি বিভিন্ন জনের থেকে, তার জন্য আমরা চলতে শিখে গেছি। এর জন্য ঘরের মধ্যে একটা থাকা ভালো এরকম। তাতে কি হয়, তার উপর দিয়ে সব ঝড়ঝাপটা হয় এখন। ঝড়ঝাপটা বুঝতে শিখে গেছি। সামনে এগিয়ে দিতে হয়, মানে কি বি অ্যাওয়ার অফ ডগ, যেমন গেটের মধ্যে লেখা থাকে, সেরকম বি অ্যাওয়ার অফ একজন রাখতে হয় বাড়িতে সবসময়। তার উপর দিয়ে এসে তার দিয়ে এবার নিজে আরামসে থাকে। নাহলে বাইরের লোকও তো যখন বুঝবে যে তুমি খুব মসৃণই এই কোনো ঝামেলা নেই ঘরের ভিতরে, যখন বুঝবে না, তখন তার নিজেদের ঝামেলা তোমার কাছে নিয়ে এসে করবে। দেখা যাবে তার বাড়ির এই হয়েছে ওই হয়েছে, এর সাথে ওই হয়েছে, তোমার কাছে সে বকর করতে থাকবে, তোমার সময় নষ্ট করবে। এখানে সেটা করবে, তোমার নিজের ঘরেই যদি অশান্তি থাকে, হয়তো অশান্তিটা তোমার কম ছিল, তুমি সেটাকে বড় করে নিচ্ছ, বড় করে একজনকে ভিলেন করে দিলে, তাহলে কী হলো, তুমি বাইরের অনেক ঝড়ঝাপটা থেকে বেঁচে। এখন আমার বাড়ি থেকে কোথাও যেতে ইচ্ছা করে না, এত আরামে শুয়ে বসে থাকি না, খাওয়া দাওয়া শোয়া বসা ক্যাটল করে দিই, ঝামটা দিয়ে দিই, মানে তারপর নিজের বাড়ির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার কিছু নেই, কেউ নেই, যে না আসে দাদা না আসে বৌদি, যে একটা মন জুগিয়ে চলা বোন ভগ্নিপতির ঝামেলা, ওর কটা কাটিং, এখানেই দেখবো ঝামেলার পরিবার কাটিং। আসবি না তো কোনো ঝামেলা নিয়ে আসবি না, যদি সুসম্পর্ক থাকে সবার সাথে সবার, তবেই আসবি পরিবারে। আর আমি এটা কোনোদিন পছন্দ করি না যে বাড়িতে, আমি যার বাড়িতে যাব একজন কথা বলে একজন কথা বলে না। ধরো ছেলে মেয়ে আমাকে পছন্দ করে না, ধরো বাড়িতে মা বাবা ছেলে মেয়ে চারজন, আমি যদি দেখি চারজনেই আমাকে পছন্দ করে, গেলে পরে কি কেমন আছে সে সময় থাকুক না থাকুক, মানে এক্সপেক্ট করে আমি আসি বা ভালো লেগেছে তাদের, তার কাছেই আমি যাই সেই বাড়িতে। যেখানে দেখবো ছেলে মেয়ে আমাকে দেখলে রাগ হয়, এই আসলো ফুটফুটি করতে, বা তারা আমাকে পছন্দ করে না, বা ছেলে মেয়ে পছন্দ করে মা বাবা পছন্দ করে না, সেই বাড়িতে আমার পছন্দ না। যে আমি গায়ের জোরে দেখিয়ে দিলাম ছেলে মেয়ে পছন্দ করে না, তো কী হয়েছে দেখ ছেলে মেয়ে, তোর বাড়িতে আমি ঘ্যাট মেরে বসি, তোর বাবা মা আমাকে এমন মাথায় জায়গা দিয়েছে ছেলে মেয়ের সাথে। আরে ছেলে মেয়ে তো কয়েকদিন বাদে তো বাপ মা লুলা হবে, তখন তো ছেলে মেয়ে আমার ছেলে মেয়েকে লাগছে দেখে আমি যে বেশি মাতব্বরি করে নিলাম। ওই বাড়িতে ওই ছেলে মেয়ে ছোটো আছে, সেই সময় দেখে নিলাম যে তোরা আমায় পছন্দ করিস না, আমি দেখ তোর বাড়িতে ঢুকে কলকাঠি নাড়িয়ে তোর বাড়ির সর্বা হয়ে গেলাম, আমার কথায় তোর বাড়ির লোক উঠে বসে, আমার কথা নিয়ে অশান্তি হয় তোর বাড়িতে, তোরা পছন্দ করছিস না, আমার মন মতো জিনিস মানে প্রভাবিত করে দিচ্ছে তোর গার্জিয়ান। তারপরে কী হবে, একটা ছেলে মেয়েতে যখন বড় হবে তখন তো আমার টুটিটা চিপে ধরবে, আমার ছেলে মেয়ের টুটিটা চিপে ধরবে, নিজের বাপ মার টুটিটা তো ধরবেই। তখন আমি কোথায় যাবো, তখন তুমি বুড়া দামদার। আমার ছেলে মেয়ে তখন যে শয়তানি করলো, শয়তানের ছেলে মেয়েও তো তখন বলবে যে তুমি তো এত শয়তানি করছো, এখন আমি এইভাবে তোমাকে চালাবো, তোমার এইভাবেই চলতে হবে। সে দেখা যাবে বউ নিয়ে অন্য জায়গায় থাকছে, যেমনভাবে গেঁটে ধরে বলছে এই বিয়ে বুড়া বয়সে এইভাবে থাকবে, তুই হবে, তুমি তো কাউকে কিছু বলতেও পারবো না, কারণ তুমি অন্যের বাড়ি গিয়ে বহুত কলকাঠি নাড়িয়েছো। ভগবান ঘরোয়া শয়তানদেরকেও একেবারে বরবাদ করে দেয়। আমি তো দেখছি, আমি তো দেখলাম, তেমনি নেতা টেতাদের অবস্থা দেখেছি, বা নেতাদের ব্যাকআপে, বিধায়কদের ব্যাকআপে, চেয়ারম্যানের ব্যাকআপে, পলিটিক্সের ব্যাকআপে যে অবৈধ ব্যবসা বাণিজ্য করছে, সরকারি জায়গা দখল করে, এই রোড জমি দখল করে, মানে সে করে হঠাৎ করে বড় লোক হচ্ছে বা করবো না তো কি আছে, প্যাচমারা কথা বলবো, গায়ের জোর দেখাবো, ক্লাবকে টাকা দিয়ে হাত করবো, এইভাবে যারা চোর। আরে কেন, আচ্ছা আমি তো
দেখছি অবৈধ ব্যবসাগুলো অবৈধ, মানে কি অবৈধভাবে রেখে টেকে ব্যবসা করেছে রেজিস্ট্রেশন নিয়ে, কিন্তু তার অবৈধ করে, অবৈধ মানে কি এই জায়গা দখল করে ওই জায়গায় ওকে অসুবিধায় ফেলে ওকে ডিস্টার্ব করে করছে। হয়তো চেয়ারম্যান, লোকাল নেতা টেতাও কেউ টাকা খাইয়ে রেখেছে, মানে তার মানে কি টাকা খাইয়ে কখন রাখতে হয়, যখন সে অন্যায্য কাজটা করছে তখন। আমি শুধু চাই ভগবান সবাইকে একটু লম্বা আয়ু দাও, আর সবার ঘরে ঘরে সন্তানাদি দাও। সন্তানেরই দেবে, তার ছেলে মেয়েই দেবে। বলে না তোমাকে বধিবে যে বকুলে বাড়িতে, সে তোর পয়সায় খেয়ে তোর বাড়িতে থেকে তোর কলিজার টুকরো তোকে দেবে। তোর বলে না দেখো শোয়ে থাকো শোয়ে দেখবে বসে, কথা আছে তো, থাকো শইয়া দেখবে বইয়া, সেরকম একটু সময় দিতে হয়। যারা যারা করেছে এই কাজগুলো প্রত্যেকের পরিস্থিতি দেখো, এক একটা বড় বড় নেতাদের পরিস্থিতি দেখো, সেখানে তোরা রাজনীতিকে ব্যাকআপ করে পুলিশকে হাত করে এত অবৈধ কাজ করছিস, এত অন্যায্য কাজ, তেমনি পার্টির লোক বলো, তেমনি ক্লাব বলো, ভাবছে কি অন্যদিকে তাকিয়ে থাকি, টাকা তো পাচ্ছি আমরা পকেটারে, তোদেরও হবে। যে যেখান দিয়ে অবৈধ কাজের ছিটাফোটা যার গায়ে লাগবে যতটা, তারই প্রত্যেকের যেন সন্তানাদি হয়, আর সন্তানাদি নিজে করুক, বা সন্তানাদির ওপর দিয়ে হোক। সন্তানাদির ওপর দিয়ে মানে তুই যেমন করেছিস, তোর সন্তানাদির ওপর দিয়ে তার শ্বশুর বাড়ির লোক বলো, স্কুল কলেজে বলো, বড় বড় চাকরি ক্ষেত্রে বলো, ট্রেনিং পিরিয়ডে বলো, দেখা গেল ড্রাগের নেশা করিয়ে দিয়েছে, করে লাফি মেরে পাঠিয়ে দিয়েছে, তো হবেই হবে, তাই না? অবৈধ কাজ যারা করে, নেতা বলো, চামচে বলো, ইলেকটেড নেতা বলো, সিলেক্টেড নেতা বলো, ধর্মগুরু বলো, তারপরে এই যে ব্যবসায়ী ক্লাবের ছেলে পেলে যারা যেখান থেকে টাকা পাচ্ছে নিচ্ছে, ধরো ব্যবসায়ীদের থেকে নিচ্ছে, যে যেভাবে হেল্প করেছে অবৈধ কাজে তারও হবে, তাই না? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তেমনি ঘর জ্বালানি পরগুলো নিজেরও হবে। নিজের ঘরকে জ্বালিয়ে পরের কাছে খুব ভালো, আত্মীয় পরিজন হেনা তেনা সবার কাছে কি ভালো নিজের ঘরকে ওই দিকে করে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পাড়ার লোক বলে যে কোনো সার্কেলে খুব ভালো, তাদেরও হবে। তেমনি হবে হচ্ছে যারা বাইরেকে জ্বালিয়েছে নিজের ঘরের জন্য, সুবিধার জন্য, ঘরের উপকারের জন্য, নিজের ঘরের একেবারে সাফ সুতরা রেখে বাইরে সব আবর্জনা ওই করেছে, তাই না? সব কিছু বাইরে ডিস্টার্ব, বাইরের লোককে ডিস্টার্ব, তার আবার গলা মোটা করে এই ওই যে বুমেরাং হয়ে ধরে। স্বভাব চরিত্র কার্য এইগুলো যদি খারাপ হয়, সে ঘরে করুক আর বাইরে ভালো থাকুক, বা বাইরে খারাপ করে ঘরকে প্রফিট দিক, উভয় পক্ষে হবে, সে জনতা হোক বা নেতা হোক, রাজা হোক বা প্রজা হোক, যে যেইভাবে করেছে, যে ডাইরেক্ট করেছে, যে ইনডাইরেক্টলি সেটাকে হেল্প করেছে, করতে দিয়েছে সবার। সুতরাং এই জন্যে মানুষ পাপে পড়ে যায়, বলে না লোভে পাপ, পাপে মৃত্যু, মানুষের চাই। ভগবান করতে থাক, অন্যেরা সইতে থাক, একটু কষ্ট সইতে থাক, তারপর দেখ কি করি, ওর সব জলে যাবে, সব ওদের। দেখো বড় বড় নেতাদের অবস্থা দেখো, রাজনীতি বলো, কেউ কারোর বন্ধু না রাজনীতিতে, কোনো নেতাও আর এক নেতার বন্ধু না, এক চামচে আর এক চামচের বন্ধু, এটা কেমন? এমনকি আর যারা অবৈধ কাজ করে আর অবৈধ কাজকে হেল্প করে প্রফিট করে, তাদের বন্ধু তাদের পরিবারও হয় না, পরিবারও অপেক্ষা করে থাকে কখনো একটা ডুব মারে, মুখের সামনে হাসবে, উমা ভালো হয়েছে গিফট পাওয়ার জন্য না, পড়ে গেলে দেখবা ধরে তুলবেও না। ও যা করে গেছিল, হঠাৎ করে বাইরে উঠছিল, যা পয়সা রুটি এইভাবে কাজ করতো, আমরা কি আর জানতাম না? সব জানতাম, চুপ করে থাকতাম। হঠাৎ করে এই তো ছিল স্যারা বেড়া, হঠাৎ করে দাঁড়িয়ে গেল করে এইভাবে, মানে ট্রেন্ডিংয়ের যেসব অবৈধ কাজগুলি সব করে সেই একটা উপার্জন জীবিকা করেছে। জীবিকার মধ্যে 80% অবৈধ অন্যায্য পদ্ধতি সে অবলম্বন করেছে। তার সাথে যুক্ত আছে রাজনীতির যারা যুক্ত আছে, ক্লাব যুক্ত থাকে, ক্লাবকে টাকা দিয়ে করে, নাহলে হঠাৎ করে একটা এলাকার মধ্যে করতে পারে, যে নিয়েছে সে ক্লাবের মেম্বার থেকে শুরু করে সবারই একই হবে, তাই না? চামচা নেতা, ঘামচা নেতা থেকে শুরু করে নেতা বলো, কর্মী বলো, ক্যাডার বলো, সবারই হবে।
কেউ তো আর ছাড় পাবে না, না ছাড় পাবে না, তখনই হয়তো মজা থাকে। একটা নেতার অবস্থাটা তোমার সারা বিশ্বে কী ছিল, মাতব্বর যখন সাদ্দাম হোসেন নর্দমার মধ্যে গিয়ে লুকাচ্ছিস, আর সে ওসামা বিন লাদেনকে তো তার বউই ধরিয়ে দিল, কেমন অবস্থা ভাবতে পারো? যে কিনা মাথার সামনে AK-47 নিয়ে শোয়, মানে কতটা আতঙ্ক ছিল তার ঘরের মধ্যেই, বলে না শিরে হইল সরকার খাত গামছা পাতি খোকা, তো ঘরের মধ্যেই রয়ে গেছে, তো তোকে সহ্য করতে পারিনি, তাহলে কীভাবে তৈরি হয়েছে ওসামা বিন লাদেন? যেখানে লুকিয়েছে পাকিস্তানের চারদিকের সমস্ত কিছু জ্যামার দিয়ে বন্ধ করে দিয়েছে, যাতে ও কোথায় আছে খবর না দেয়। তাও ছেলে পেলে, পাকিস্তানের স্বজাতি ছেলে পেলে লুকিয়ে লুকিয়ে খেয়াল রেখেছে কি হয় না হয়, তারা ফ্রি ড্রেসে পুলিশ আসতো, পাকিস্তান পুলিশ, যাতে বুঝতে না পারে এই উঁচু পাঁচিলের ভিতরে ঢুকে রয়েছে ওসামা বিন লাদেন। আর কত নাকি ও দেশাত্মবোধ, ওর স্বজাতি মুসলিম ছেলেরাই, ইয়াং জেনারেশন কী করেছে, ওর থেকে ওইভাবে যোগাযোগ করে করে একেবারে আমেরিকার কাছে পাঠিয়ে দিয়েছে। আর আমেরিকার কে মারলো ওসামা বিন লাদেনকে? বারাক হুসেন ওবামা। উনি হচ্ছেন মুসলিম, ওনার অরিজিন তো মুসলিম, ওই অন্যেরা তো মারেনি। বারাক হুসেন ওবামার সময় ওসামা বিন লাদেন মারা গেল, ঘরের ভিতর ঢুকে ওকে গুলি করেছে আর সমুদ্রে ফেলে দিয়েছে। একটা ভালো করে যে মৃত্যু পরবর্তীকালীন যে একটা করা হয় কী সব, একটা তো আমি বলবো রিক্সাওয়ালারও করা হয়, হ্যাঁ, তার বাড়ির লোক 50 টাকা 100 টাকা 500 টাকা 5000 টাকা যেটুকুনি দিয়ে করে, যে যেসব নিয়ম কানুন বলো একটা ভদ্রস্থভাবে যে তাকে দাফন করার আগে ওরা ছুঁড়ে ফেলাই দিতে, দেখেছে অবস্থাটা? নিজের প্রয়োজনে না, পরিস্থিতি আসলে তেমন তার ঘরের লোক বলে দিয়েছে। হ্যাঁ, সে তো ঘরকে তো সেফ সাইডে রেখেছিল, সেই ঘরের লোক বলে দিয়েছে। তারপরে বউরা দিব্যে আরব টারবে গিয়ে থেকেছে, সবাইকে নিয়ে চলে যাওয়া হবে, যেমন ওইখানে গিয়ে আর এক জায়গায় বিয়ে শাদী হতেছে। ওরা কি বৈষবী ওর বরের সাথে আগে যেমন সতীদাহ হতো চিতাই উঠেছে, নাকি নিরামিষ খেয়ে আমাদের যেমন হিন্দুদের আগে ছিল নিরামিষ খাওয়া, চুল কেটে ফেলা, সাদা পোশাক পরে একদম লুকিয়ে বসে থাকা, আর বেরোবে না, মুখ দেখাবে না, শুধু মৃত্যুর অপেক্ষা, ঠাকুরের নাম করেছে, হ্যাঁ, একাদশী পালন করছে, দিব্যি বিয়ে শাদি করে শুয়ে বসে বেটা নিয়ে সব কিছু করছে, ওরে কি ভালোটাই নাকি বাঁচতে সবাই, ঠিক আছে? কেউ কারো আর এই জন্য তো সব স্যাংরা মাংরা তো গাই ভাবিতে ওদের করিস বিজনেস। আর তোদেরকে যেসব নেতারা হেল্প করে, লোকাল নেতা, আঞ্চলিক নেতা, সেই অঞ্চলের নেতা, এলাকার নেতা, একটু 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 ভোটে হোক বা এমনি নিজেদের যে এমনি যে ম্যানেজমেন্ট যেটা হয় রাজনীতি, যে আমার এই এলাকাটার পরিচালনার যে পরিচালক সমিতি যে হয়েছে, তোরা যে হেল্প করিস টাকার জন্য অবৈধ কাজে, তোদের অবস্থাটা কী হবে ভাব। আর কি তোদের ছেলে মেয়ে দিয়ে, তোরা তো স্লো হয়েছে ভাবি, ছেলে পেলে দিয়ে ভাবলি এত টাকা রোজগার করলাম, এত মাতব্য ছিলাম, তারপর দেখা যাবে মাইয়া গিয়ে এমন একখানা বিয়া করছে, না ফেলতে পারছিস না গিনতে পারছিস, ওইটারে দেখা যাবে একটা নেড়ি কুত্তা বা একটা জম্মের বদ, ওইটারে তোরা সাজিয়ে বুঝিয়ে তোরা এখন ভালো বানাচ্ছিস, আর লোকের সাথে ঝগড়া করবি, কে আমার জামাইকে খারাপ বলছে, কে আমার জামাইকে খারাপ বলছে, কে আমার বৌমারে খারাপ বলছে, কে বলে বৌমা খারাপ, দেখা যাবে বৌমা 10 দিক দিয়ে ওই, সেই বললাম দেখবি কোন দিকে কী হয়। ছেলেপেলে দেখবি দেখছে বাবার টাকা, মেয়েরা দেখবি এখানে কি করতে গেছে, করতে গিয়ে মদের নেশা, এখন তো ঘরে ঘরে জুয়ার নেশা, এর সাথে শুয়ে এসে ওর সাথে অ্যাবর্শন করে এসছে, ওইসব কেস দেখ না। দাঁড়া, শুধু নেতা কেন হয়, নেতার পেছন থাকা যে জনতা যেগুলি থাকে সারাক্ষণ নেতাকে এইসব কাজ ওসব কাজ করতে দেয়, বা জনতা যেসব নেতাকে ব্যাকিং নিয়ে, ক্লাবকে ব্যাকিং নিয়ে যখন বিভিন্ন অবৈধ কাজ করে বেড়ায় নিজের প্রফিটের জন্য, অবৈধ জীবিকার মধ্যে কিছু জিনিস অবৈধ রাখে যাতে আরও বেশি প্রফিট হয়। দেখ না কী হয় দেশে, সবারই তাই হচ্ছে। বড় বড় একটা নেতার অবস্থা দেখো না সারা বিশ্বে, দেখো অবস্থা, ধর্মীয় নেতা তারাই কুল পাচ্ছে না, ওরা রাম শ্যাম যদুমধু চোরা পারে। ওয়েদারটা কি না ঠান্ডা না গরম, ভালোই লাগে না, সকাল থেকে ঘুমাইছি ভালোই লাগছিল। মাঝে মাঝে এরকম হয় 2-3 দিন অন্তর অন্তর
মধ্যেখানে যে পুজোটা গেছে তো একটানা হই 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 করেছি, আর গায়ে একটু বৃষ্টি ফোঁটা পড়লেই না আমার এই ঘুমটা এসে যায়, আর অ্যালার্জি ওঠে তো ভীষণ, এই আর কি ভালো লাগে না। মাথাটা আজকে সকাল থেকে একটা টেনটেন হয়েছিল, কি জানি সকাল থেকে ভালো লাগছিল না, মনটা গরম হয়েছিল, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমার বেশিক্ষণ মাথা গরম থাকে না, মাথা গরম থাকে না, যখনই আমি অন্যদের পরিণতিটা দেখি আস্তে আস্তে আমার মাথা গরম ছিল না, শুধরে দিলে তো তাড়াতাড়ি ওর পরিণতিটার থেকেও বেঁচে গেল, বড় পরিণতি ওর কপালে আছে, শুধরাবো না। ওর ঘর দিয়ে হবে, ওর ছেলে মেয়ে দিয়ে হবে, ওর সন্তানাদি দিয়ে হবে, ওর বউ দিয়ে হবে, ওর বেটা দিয়ে হবে, ওর জন্য শুধরাবো। কাউকে শুধরানোর প্রয়োজনও নেই, শুধরালেও শুনবে না, এখন টাকার নেশায় মত মাতব্বর হয়ে গেছে, লম্বা চওড়া মাতব্বর সব। সবাই ওই যে উনুনে যেমন হাওয়া দিয়ে আগুনটাকে বড় করে দেয় না, ওটা তো উনি উস্কায়া দিছে, তুমি এরকম বাড়তে তো আর টাকার নেশায় মত হলে যা হয়, আগা পিছু জ্ঞান থাকে না যে কোন দিকে যাচ্ছি কি করছি। আর ওদের থেকে ফোট ফাটকায় টাকা পাচ্ছে নেতারা, বিভিন্ন নেতা, বিভিন্ন কার্যকরী সমিতি, উঁচু যারা মানে ইলেক্টেড হয়েছে, সিলেক্টেড হয়েছে, তারা টাকা পাচ্ছে না, এগুলো তো ফাটকা টাকা, তোলা টাকা পেলে ও ব্যবসাটা করতে দিচ্ছে, ওই জীবিকাটা করতে দিচ্ছে, বুঝতে পারছো না? ওরা সবই ভেটকি মারবে। দেখো না কী অবস্থা, তাকাবে ওরা সুপ্রিমো, এইদিকেও তাকাবে, গ্যাস এরকম 2-1 পিস গ্যাস, কেউ 2-1 পিস কেন, এরকম 150-200 গেলেও কোনো আসে না, মানে ভোট পুরো আমার, ওই জায়গায় সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাবে, আর এক নেতা চলে আসবে। কারোর জন্য কিছু করে দেখে নাকি, না নেতার জন্য কিছু করে দেখে, না ব্যবসায়ীর জন্য কিছু করে দেখে, ব্যবসায়ীদের তো কোনো বন্ধুই হয় না। তেমনি চাকরিজীবীও যদি কোনো অবৈধ কাজের সাথে যুক্ত থাকে, মানে ডান হাত বা হাতের আয় থাকে, তারও সহকর্মীও তার বন্ধু হয় না, যখন ফাঁসে সহকর্মীকে তারে লাগতে চান না, দেখা যাবে একসাথেই শয়তানি করছে, তখন কে আগে বাঁচবে, এই হচ্ছে ব্যাপার। আবার একজন বেঁচে গেলে আরেকজন বলবে শালা একই কাজ করলাম, তুই বেঁচে গেলি একসাথে করলাম, তোরেও জলে নামিয়ে দেবো, তখন আপনার বন্ধুত্ব উল্টায় চলে যায়, কিসের নাকি বন্ধুত্ব এদের, ঠিক আছে তো? এই আর এইসব মজাগুলি পাই বলে অতটা মাথা হয় না। দেখছো কেমন প্রকৃতি কী অবস্থা করে দিয়েছে, কয়েক বছর মানে কেদারভাবে রিসর্ট বানিয়েছে, এই বানিয়েছে, গাছ কেটেছে, মানে বন্যার জলে গাছগুলো ভেসে ভেসে এসছে, কাটা গাছ কোথায় যে কেটে কাঠগুলো লুকিয়েছে, বন্যার জলে ভেসে ভেসে আসছে। আর পশু তো এমনিও মরতো, আজও মরতো, কালকেও মরতো, কেননা তোরা ওদের জমি, ওদের থাকার জায়গা দখল করে নিচ্ছিস, তো থাকার জায়গা দখল কি করে এমনি এমনি করছিস, কেটে খাচ্ছিস, নয় বিষ দিয়ে মেরে দিচ্ছিস, যাতে ওই জায়গাটা দখল করবো, তারপর রিসোর্ট বানাবো, ওর মদ মাংস, ছেলে মেয়ে যাবে, 3 রাত 4 দিন, ওই খাওয়া পার হেড, কতগুলো ব্লগার যাবে, ওই করে ওইভাবে হাইলাইট করবি, যেখানে যেটা করতে নেই, দেখ টাকার জোরে ঘ্যামের জোরে করেছে, সেবার দেখ ভাই সাহেব করে যাচ্ছে, কত গাছ কেটেছিস, দেখ এবার কোথায় যাবি, দেখ এলাকার মানুষও তো হেল্প করেছে নিশ্চয়, দল বেঁধে তো বাধা তো দেয়নি, কেউ হয়তো ওই রেস্টুরেন্টে কাজ করতো, কেউ হয়তো কাঠগুলি বিক্রি করে দিয়ে আসতো, কেউ কাঠটা কাটতে যেত লুকিয়ে লুকিয়ে, ভাবতো কি পার ডে মাথা পিছু 500 টাকা তো পাচ্ছি, দেখ একটা ঘর বাড়ি ভাষায় নিয়ে একটা রাস্তায় ফেলে দিয়েছে, ত্রিপলও খুঁজে পাচ্ছিস, মানে সহ্য করে, আরে প্রকৃতি ওই করে দিল, তো ভগবান তো আরও করে দেবে, দেখ যে হবে দেখে তোর আরাক আত্মীয় মানে শিউরে উঠবে, হবে আরাক আত্মীয় শিউরে উঠবে, বাবা এই কি হলো। এই আর তুমি আমার একটুখানি ইউটিউবটা দেখতে পালাম, আমার ইউটিউবটা একটু দেখো, তাহলে ভালো লাগবে, বড় ভিডিও দেখবে, ছোট ভিডিও নয়, বড় ভিডিওগুলি ছেড়ে রাখবো, দেখবা, ছেড়ে রেখে নিজেকে স্নান খাওয়া, কি জানি না, আমার বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে তো আর তোমার ইন্টারনেট খরচ হবে না, সবাইকে বলবে একটু বড় ভিডিও ছেড়ে রাখতে, দেখতে থাকো, তাহলে আমার যদি একটু ওয়াচ টাইমটা ওঠে, বাড়িতে ওয়াইফাই থাকলে তো 1000টা মোবাইল চালানো যায়, কোনো ব্যাপার না, পরপর বড় ভিডিওগুলো বসে বসে সময় নষ্ট করবো না দেখতে,
হতেই পারে, বড় বসে বসে শুধু শুধু সময় নষ্ট করবে কেন, ওয়াইফাইয়ের মধ্যে রেখে দেবে, মোবাইলটা চার্জে বসিয়ে রাখবে, এদিকে ওয়াইফাই অন করে রাখবে, ওয়াইফাই চলতে থাকবে, ওয়াইফাই বড় ভিডিওগুলি চলতে থাকবে, যেটা ওই যে 20 মিনিট 28 মিনিট করে করে ভিডিও আছে, আধ ঘন্টার ভিডিও আছে, বড় ভিডিওগুলি চালাবে, স্ট্রিমিংগুলো না, বুঝেছো, লাইভগুলো দেবা না, তুমি বড় ভিডিওগুলি দেবা, ভিডিও যেগুলি করার স্ট্রিম লেখা যেগুলো সেগুলো দেবা না, একেবারে বড় ভিডিও দেবা, যেগুলি মানে ভিডিও করা, স্ট্রিমিংটা দেবা না, মানে লাইভগুলি দেবা না। হ্যাঁ, লাইভগুলিতে কথা শুনতে হয়, অনেক সমস্যা আছে, বড় ভিডিও চালিয়ে দাও, পরপর 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 চলতে থাকবে। শর্টসও, হ্যাঁ শর্টও দেখাবে না, হ্যাঁ হোক, শর্টসও দেবে না, লাইভও দেবে না, সে বড় ভিডিও, বুঝতে পেরেছো, চালিয়ে দেবা, চলতে থাকুক নিজের মতো করে, আবার বন্ধ হয়ে গেলে আবার আর একটা চালিয়ে দেবা, পরেরটাতে এনে ক্লিক করে দিয়ে ব্যাস নিজের কাজ করো, খাও দাও, টিভি দেখো বসে, আবার দেখলা যে বন্ধ হয়ে গেছে, আবার ক্লিক করে দিয়ে আর একটাতে আবার একটা তুমি টিভি দেখছো, খবরের কাগজ পড়ছো, বুঝতে পারছো, এইভাবে করো, বাড়ির লোককেও বলো বা বন্ধু বান্ধবকে বলো, হ্যাঁ হয়ে যাবে, তাহলে ওয়াইফাইয়েই চলতে থাকবে, অফিসেও ওয়াইফাই যদি থাকে মোবাইলের মধ্যে চালিয়ে রেখে তুমি নিজের কাজ করছো, আবার টুক করে বন্ধ হয়ে গেলে মানে ভিডিওটা পুড়িয়ে গেলে আর ওই ভিডিওটাই 5 বার দেখো না, তাহলে তখন বন্ধ হয়ে গেলে আবার তুমি এসে করছো, আর একটা বড় ভিডিও দিচ্ছে, সুতরাং ইয়েও দেবা না, বুঝতে পেরেছো, রাখি, হ্যাঁ 11টা বেজে গেছে, আমি ঘুম থেকে উঠেছি এর জন্য 11টা বেজে গেছে, রাখি, বাই, কালাম, বাই।